লাজুর সাথে দেখা করতে কলেজে চলে এলো অনুভব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজুর বাড়িতে হঠাৎ করেই চলে এসেছে মহাজন। আর যাকে দেখার পরেই কমলা বলে, এ কি আপনি আপনি আমার বাড়িতে কেন এসেছেন? কিসের জন্য এসেছেন? বেরিয়ে যান এক্ষুনি, আপনি এই বাড়িতে আসতে পারেন না। তখনই মহাজন বলে, আরে হারানের বউ, দাঁড়াও দাঁড়াও, এরকমভাবে অপমান করবার কি আছে? আমি তো আর এখানে এমনি এমনি আসিনি, এখানে একটা উদ্দেশ্য আছে বলেই এসেছি, না হলে আমি আসতাম না। এরপর স্থানীয় এসেছে। অন্যদিকে লাজু বলে, কি হলো আবার? এদিকে সুদেব বলে, ছেড়ে দাও না কর্তা, এসব কথা নিয়ে কি আছে ঝামেলা বাড়ানোর? তখনই মহাজন বলে, এত তাড়াতাড়ি তো ছেড়ে দেব না, আমাকে তো আদৌ কাজটা করতে হবে না। এর মাঝখানেই কমলা বলে, কি কাজ করতে এসেছেন আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই মহাজন বলে, তোমার ছেলে সুদেব 50,000 টাকা আমার কাছে চাইছে। তা 50,000 টাকা শোধ দেওয়ার মুরত আছে তো? আমার তো কোনোভাবেই মনে হয় না। তাহলে শেষে কি এই ভিটে মাটি ছাড়া হবে নাকি তোমরা? এর মধ্যে সুদেব বলে, আমি বলছিলাম তো যে আমি যেভাবেই পারি দিয়ে দেব। এই সব কথা নিয়ে এখানে ঝামেলা বাড়ানোর কি আছে সেটাই আমার মাথার মধ্যে ঢুকছে না। কমলা তখন বলে, আমি বলছি এই ভিটে মাটি বন্ধক দেবে নাও, কারণ এই ভিটে মাটি আমাদের, আপনি এখান থেকে বেরিয়ে যান। মহাজন বলে, এই বউয়ের জন্য সুদেবের যে কত কিছু যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, আমার যেটুকু খবর দেওয়ার ছিল আমি শুধু সেটুকুই দিতে এসেছিলাম। এরপরেই মহাজন বেরিয়ে যেতেই সুদেবের গায়ে হাত তোলে কমলা। সুদেবকে ঠাস করে এক চড় মারে। এরপরই লাজুর গায়ে হাত তুলতে গেলে লাজু হাতটা ধরে নেয় আর বলে, খবরদার, আমার গায়ে হাত দেওয়ার সাহস তোমার নেই। আমি যেমন তোমাকে শ্রদ্ধা করি, তোমাকে ভালোবাসি, তোমারও উচিত সেই সম্মানটা বজায় রাখার। গায়ে হাত দিচ্ছ কেন তুমি? কমলা তখন বলে, কেন তুমি কি করবে গায়ে হাত দিলে? আমাকে মারবে? নাও মারো দেখি। লাজু বলে, তোমাকে মারার যে শিক্ষাটা, সেই শিক্ষা আমাকে আমার স্কুল দেয়নি, তাই চাইলেও আমি হয়তো এই কাজটা করতে পারবো না। কিন্তু একটা কথা শুনে রাখো, যে অন্যায় তুমি করছো সেটা করো না। এইভাবে কারোর গায়ে হাত তোলা যায় না। আর আমি তো আগেই বলেছিলাম ডাক্তারি পড়বার খরচ আমি ঠিক জোগাড় করে নেব, আমার হয়ে কাউকে কোনো টাকা জোগাড় করতে হবে না। সুদেব বলে, আমার কথাটা তোমরা কেউ শুনছো না, শুধু শুধু লাজুকে ভুল বুঝছো। এরপরে হারান চলে এসেছে আর বলে, কই সেই গুণধর ছেলে কই? ও নাকি 50,000 টাকা মহাজনের কাছ থেকে নিয়ে নিজে ব্যবসা করবে বলে ঠিক করেছে। ওই দোকানটাই ঠিকঠাকভাবে চালাতে পারে না, আবার নিজে নিজে ব্যবসা খুলবে। এই বলেই সুদেবকে রীতিমতো মারধর দিতে থাকে। ঠিক সেই মুহূর্তেই সুদেবকে তখন লাজু বলে, তুমি এখানে সবাইকে বলো তো একবার, আমি কি তোমাকে বলেছিলাম টাকা জোগাড় করে আনতে? আমি কি এটা বলেছি? বরং আমি উল্টে এটা বলেছিলাম, ডাক্তারি পড়া না হবে, কিন্তু টাকা তুমি কোথাও থেকে আনবে না। কিন্তু এখন আমি বলছি ডাক্তারি আমি পড়বই, যেভাবেই হোক টাকা জোগাড় করে আমি ডাক্তারি পড়বার ব্যবস্থা করব। আর এটা শোনার পরে কমলা বলে, কে দেবে শুনি? 50,000 টাকা কে দেবে তোমাকে? লাজু বলে, যেভাবেই পারি আমি জোগাড় করব। কিভাবে জোগাড় হয় আর কিভাবে জোগাড় করব সেটা আমি তোমাদেরকে বলবো না। অন্যদিকে বনলতা তার মায়ের সাথে ফোনে কথা বলতে থাকে। সুনিতা তখন বলে, ওই লাজু বলে মেয়েটাই অনুভবের মনের মধ্যে রয়েছে, তাই অনুভবের সাথে তোর সুস্থ স্বাভাবিক সম্পর্ক কোনোভাবেই হচ্ছে না। কিন্তু বন্যা, এইভাবে আর কতদিন চলবে বলতো? আর একটা কথা, তুই ওই ময়ূককে ভালোবেসেছিলিস, ওই তো চিপচিপে একটা চেহারা, কোনো ভদ্রতার চিহ্ন মাত্র নেই। তখন বনলতা বলে, প্লিজ মা, এইসব নিয়ে এখন আর খোঁটা তুলো না, আমার আর ভালো লাগছে না। এমনিতেই অনুভবের সাথে সম্পর্কটা নিয়ে আমি যথেষ্ট চিন্তার মধ্যে আছি। আমি যদি ঘরের এক কোণায় থাকি, অনুভব তবুও আমাকে দেখতে পায় না, কারণ ও তো অন্য জগতে থাকে, তাই না? কি করব আমি? তখন সুনিতা বলে, এখন কি আমি মা হয়ে তোকে শিখিয়ে দেব পুরুষ মানুষের মন তোকে কী করে পেতে হবে? দেখ বন্যা, তুই অনেক বেশি শিক্ষিত আজকালকার দিনের মেয়ে, তুই যদি এসব কিছু না করতে পারিস তাহলে কি করে হবে? না না, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এরপরে বনলতা বলে,
দেখো মা, আমি তো চেষ্টা করছি, কিন্তু আমি জানি না কতদূর কি করে উঠতে পারবো। তবে ময়ূক ইদানিং বড্ড বেশি জ্বালাতন শুরু করেছে আমাকে, যা আমারও ভালো লাগছে না। এদিকে লাজু ভাবে যেভাবেই হোক তাকে টাকাটা জোগাড় করতে হবে, কারণ এইভাবে লাজুর জন্য সুদেব সবার কাছে খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে মারধর খাচ্ছে সুদেব, সেই জন্যই লাজু চেয়েছে নিজে যেভাবেই হোক টাকাটা জোগাড় করবে। অনুভব বাড়িতে চলে এসেছে। তখনই বনলতা বলে, অনুভব তুমি চলে এসেছো, ভালোই হয়েছে। তোমার সাথে কিছু কথা শেয়ার করার আছে। তুমি আমাকে বলো তো, আমাদের সম্পর্কটা কবে সুস্থ স্বাভাবিক হবে? না না, এইভাবে তো চলতে পারে না, তাই না? দীর্ঘদিন ধরে এভাবে সব কিছু চলে যাবে, সেটা একদমই হয় না। এরপরে অনুভব বলে, কি চাইছোটা কি তুমি? তোমার কথা তো আমি ঠিক মতন বুঝে উঠতে পারছি না। তখনই লাজুর কথাই ভাবছিল অনুভব। এরপর বনলতা বলে, তোমার আর আমার মধ্যে এখন আর সুস্থ স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। আমি তো আগে বলেছি যে আমি ভুল করেছি, আর এরকম ভুল কখনো হবে না। আমি তোমাকে ভালোবাসি, বারবারই তো তোমার কাছে আসতে চাই, কিন্তু তুমি আমাকে দূরে সরিয়ে দাও। অনুভব তখন বলে, আমি এসবের জন্য এখনও প্রিপেয়ার নই। আর একটা কথা ভুলে যেও না, আমি কিছুদিন আগেও জানতাম তুমি আর এই পৃথিবীতে নেই, তুমি এই পৃথিবী ছেড়ে চলে গেছো। সেই মানুষটাই হঠাৎ করে যদি চলে আসে আর নিজেকে বনলতা বলে দাবি করতে থাকে, আমার স্ত্রী বলে দাবি করতে থাকে, সেটা এত সহজে মেনে নেওয়া যায় না, বুঝতে পারলে? এসব কথা এখন থাক, এসব কথা বলে কোনো লাভ নেই। বনলতা বুঝতে পারে, আর এর মধ্যে ময়ূক আবারও বনলতাকে ফোন করতে থাকে। ময়ূকের ফোন আসা দেখে বনলতা খুবই বিরক্ত হয় আর ভাবে আবার ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে। ওকে বারবার আমি বলছি, ও তো দেখছি আমার কোনো কথাই শুনবে না। কি করে যে সব কিছু ম্যানেজ করব সেটাই এখন বুঝে উঠতে পারছি না। এর মাঝখানে দেখা যায় একটা কথাই অনুভব ভাবে, সে একজনকেই ভালোবাসে, আর তার নাম হলো লাজু। লাজু ছাড়া সে কখনো কাউকে ভালোবাসতে পারবে না। এর মাঝখানে লাজু ঠিক করে কলেজে ভর্তি হতে যাবে। লাজু আর সুদেব সকাল সকাল বেরিয়ে পড়েছে কলেজে যাবে বলে। ঠিক সেই মুহূর্তেই লাজু সুদেবকে বলে, এইটাই হলো আমার সেই কলেজ। তখন সুদেব বলে, ওরে লাজু, এ তো অনেক বড় কলেজ রে, কত মানুষ এখানে এসেছে পড়ার জন্য। হ্যাঁ, তোকে দেখে না লাজু খুব গর্ব হচ্ছে। আর একটা কথাই বারবার ভাবছি যে আমি ঠিক কত ভাগ্যবান বলতো যে তোর মতন একজন মেয়েকে বউ হিসেবে পেয়েছি। এর মধ্যেই এগিয়ে গিয়ে দেখে অনুভব দাঁড়িয়ে রয়েছে, আর অনুভবকে দেখার পরে লাজুর একটু অন্যরকমের ফিলিংস হয়, কিন্তু সেটা লাজু কাউকে বুঝতে দেয় না, কারণ জানে তো যে সুদেব এসেছে। এরপরে অনুভব বলে, তোমার জন্যই তো অপেক্ষা করছি কখন থেকে। তুমি আজকে এই কলেজে ভর্তি হবে, কত বড় একটা দিন বলো তো তোমার জন্য। কিন্তু লাজু জানে যে কিভাবে টাকাটা জোগাড় করবে, তার কাছে তো টাকাই নেই।